চ্যানেল রোজ বাংলায় স্বাগত জানাই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুদের। আপনাদের কাছে পৌঁছে দেবো আজকের এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ এক্সক্লুসিভ কয়েকটি খবর। রাজ্য, দেশ, দুনিয়া থেকে বাছাই করা সেরা খবরগুলো থাকছে আপনাদের জন্য। এছাড়াও সর্বশেষে রাজ্যের গুরুত্বপূর্ণ আবহাওয়ার রিপোর্টটিও আপনাদের কাছে পৌঁছে দেব। উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় অবশেষে বৃষ্টিপাত শুরু হচ্ছে। কোন কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া বিস্তারিত জানাবো, তাই শেষ পর্যন্ত জুড়ে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল রোজ বাংলার সাথে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে তার দিল্লির বাড়িতে হাজির হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে তার দিল্লির বাড়িতে গেলেন অরবিন্দ কেজরিওয়াল। সূত্র মারফত খবর, আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে তাদের মধ্যে। শুক্রবারই দিল্লিতে পৌঁছে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে রাজধানী সফরে তার ঘোষিত কোনো কর্মসূচি না থাকলেও রাষ্ট্রপতি নির্বাচন সহ আগামী লোকসভা নির্বাচনে বিরোধী জোট নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। জুলাই মাসেই রাষ্ট্রপতি নির্বাচন, বিজেপির বিরুদ্ধে বিরোধীদের জোট প্রার্থী দেওয়া নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজধানীতে। শুক্রবার দুপুরেই রাজধানীতে দিল্লিতে পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই সন্ধে নাগাদ তার সঙ্গে দেখা করতে পৌঁছন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাদের মধ্যে প্রায় 30 মিনিট ধরে কথা হয়, আলোচনা হয় বলে জানা যাচ্ছে। রাজনৈতিক কোনো ঘোষিত কর্মসূচি না থাকলেও একটি জাতীয় স্তরের আলোচনা সভায় যোগ দিতে দিল্লি গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই আলোচনা সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিত থাকার কথা রয়েছে। এই আলোচনা সভায় একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে। চোখ রাখছি আমরা পরের গুরুত্বপূর্ণ খবরটির দিকে। দেশ জুড়ে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হওয়ার আশঙ্কা, বাতিলের পথে 670টি প্যাসেঞ্জার ট্রেন। তীব্র দাবদাহে পড়ছে গোটা দেশ, তার মধ্যেই বিদ্যুৎ সংকট দেখা যাচ্ছে দেশ জুড়ে। দিল্লির বিদ্যুৎ মন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়েছেন আর মাত্র একদিনের মতো কয়লা মজুদ রয়েছে তাদের কাছে, তারপরে আর বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে না দিল্লিতে। এই পরিস্থিতিতে ভারতীয় রেল জানিয়েছে কয়লা পরিবহনের জন্য বেশ কিছু প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হচ্ছে। কতদিন বাতিল থাকবে প্যাসেঞ্জার ট্রেন সেই সম্পর্কে কোনো তথ্য দিতে পারছে না তিনি। এছাড়া ভারতীয় রেলের তরফ থেকেও জানা যাচ্ছে না যে ঠিক কতদিন এই প্যাসেঞ্জার ট্রেনগুলো বাতিল করা হবে। ফলে গরমের মধ্যে আরও দুর্ভোগ বাড়বে ট্রেন যাত্রীদের। দিল্লির মতোই দেশের নানা প্রান্তে কয়লা ফুরিয়ে আসছে, সেই কারণেই রেলের তরফে জানানো হয়েছে যুদ্ধকালীন তৎপরতায় কয়লা পাঠানো হবে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোতে। দেশের বিভিন্ন প্রান্তে 42টি প্যাসেঞ্জার ট্রেন ইতিমধ্যে বাতিল করা হয়েছে। পণ্যবাহী ট্রেনগুলোর গতি বাড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানাচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে। ইন্ডিয়ান রেলওয়েজের এক্সিকিউটিভ ডিরেক্টরেট গৌরব কৃষ্ণ বনসল এদিন জানিয়েছেন, এখনই বলা যাচ্ছে না কতদিন ট্রেন বন্ধ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলেই আবার চালু হয়ে যাবে যাত্রীবাহী ট্রেনগুলো, কিন্তু কতদিন কয়লা পাঠানো শেষ হবে সে বিষয়ে তিনি কিছুই স্পষ্ট করে বলতে পারেননি। প্রসঙ্গত ভারতের মোট বিদ্যুতের প্রায় 70% তৈরি হয় কয়লা থেকে, কিন্তু কয়লা পরিবহন নিয়ে এর আগেও আঙ্গুল উঠেছে ভারতীয় রেলের দিকে। সঠিক সময়ে খনি থেকে তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা পৌঁছে দিতে পারে না ভারতীয় রেল বলে অভিযোগ রয়েছে আগাগোড়াই। তার ফলে চাহিদা অনুযায়ী বিদ্যুতের যোগান দেওয়া সম্ভব হয় না। আসলে রাজ্য সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্তরা আগামী দিন থেকে এই সুবিধা ভোগ করতে চলেছেন। স্বাস্থ্য বিমায় আরও বেশি পরিমাণ ক্যাশলেস সুবিধা পেতে চলেছে তারা। গোটা বিষয় নিয়ে রাজ্য সরকারের অর্থ দপ্তর একটি বিজ্ঞপ্তি জারি করেছে। তারা জানিয়েছে এবার থেকে রাজ্য সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীরা হাসপাতালে ভর্তি হলে আগের তুলনায় বেশি বিমার পরিমাণের সুবিধা পাবেন। তবে শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য বিমা প্রকল্পে যাদের নাম রয়েছে তারাই এই সুবিধা পাবেন, অন্য কেউ পাবে না, এটা স্পষ্ট করে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। তবে কত বেশি সুবিধা মিলবে জানা গিয়েছে, স্বাস্থ্য বিমার ক্যাশলেস সুবিধার পরিমাণ আগে যেখানে 50,000 টাকা ছিল সেটা এখন বাড়িয়ে 1.5 লক্ষ টাকা করা হলো। অর্থাৎ হাসপাতালে ভর্তি হলে 1.5 লক্ষ টাকা পর্যন্ত পরিষেবা নিখরচায় পাওয়া সম্ভব হবে এবার থেকে। এছাড়াও কয়েকদিন আগেই সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা করেছে রাজ্য সরকার। বড় রকমের বোনাসের ঘোষণা করা হয়েছে সরকারি কর্মচারীদের জন্য। যাদের মাসিক বেতন 37,000 টাকার বেশি নয় বা 37,000 টাকার মধ্যে, তারা 2021-22 অর্থবর্ষের জন্য মাথাপিছু 4,800 টাকার ভিত্তিতে বোনাস পাবেন। অন্যদিকে চুক্তিভিত্তিক কর্মীরাও এই টাকা পাবেন ভাতা হিসাবে। মুসলিম সরকারি কর্মচারীরাও এই বোনাস পাবেন। ঈদের আগেই বোনাস মিলবে তাদের। পাশাপাশি জানানো হয়েছে দুর্গাপুজোর আগে বাকি সরকারি কর্মীরা এই বোনাস পেয়ে যাবেন। অনুব্রত মণ্ডলের লাল বাতি লাগানো গাড়ি বাজেয়াপ্ত করা হতে পারে।
হাইকোর্টে মামলা হতেই এবার জবাব দিলেন ফিরহাদ হাকিম। তৃণমূলের শাসক দলের একজন নেতা কী করে গাড়িতে লালবাতি জ্বালিয়ে বীরভূম থেকে কলকাতা আসতে পারে, উঠছে প্রশ্ন। এই অভিযোগ নিয়ে বিজেপির এক আইনজীবী হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন। হাইকোর্টে জনস্বার্থ মামলা হওয়ার পরেই অস্বস্তিতে তৃণমূল। অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়ালো না তৃণমূল। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলে দিলেন, অনুব্রত মণ্ডলের গাড়িতে লাল বাতি লাগানোর অধিকার নেই, ওটা খুলে নেওয়া হবে বলে তিনি মন্তব্য করেছেন। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদ হাকিম বলেন, কারা লালবাতি বা নীলবাতি লাগানো গাড়ি চড়তে পারেন তার একটা তালিকা তৈরি করা হয়েছে রাজ্যে। সেই তালিকার বাইরে কেউ নিজেদের গাড়িতে লাল বাতি বা নীল বাতি লাগাতে পারবেন না। এই বিষয়ে পুলিশকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম। যারা অধিকার না থাকার পরেও নিজের গাড়িতে লাল বাতি বা নীল বাতি ব্যবহার করছেন তাদের গাড়ি থেকে শুধু বাতি খুললেই হবে না, পুলিশ সেই গাড়িকে বাজেয়াপ্ত করবে বলেও ফিরহাদ হাকিম এদিন জানিয়েছেন। প্রসঙ্গত, অনুব্রত মণ্ডলের গাড়িতে লাল বাতি লাগানো নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিজেপির এক আইনজীবী। তিনি প্রশ্ন তোলেন, কী করে 5 এপ্রিল লালবাতি লাগানো গাড়ি করে বোলপুর থেকে কলকাতা আসতে পারেন অনুব্রত মণ্ডল। গাড়িতে লালবাতি লাগানোর অধিকার অনুব্রত মণ্ডলের নেই বলেও তিনি উল্লেখ করেন। রাজ্যের আলু চাষিদের ক্ষতিপূরণ দেওয়া শুরু করছে নবান্ন। প্রথম পর্যায়ে দেওয়া হচ্ছে 100 কোটি টাকা। রাজ্য সরকারের বাংলা শস্য বীমা প্রকল্পে আলু চাষিদের ক্ষতিপূরণ দেওয়া শুরু হলো। প্রথম পর্যায়ে হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান জেলার চাষিরা ক্ষতিপূরণ পাচ্ছেন। আপাতত 100 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। টাকার পরিমাণ আগামী দিনে বৃদ্ধি পাবে বলে জানা যাচ্ছে। মোট ক্ষতিপূরণের অঙ্ক 200 কোটি টাকা অতিক্রম করতে পারে বলে নবান্ন সূত্রে শুক্রবার জানা গিয়েছে। বাঁকুড়া সহ অন্যান্য জেলায় দ্রুত ক্ষতিপূরণ নির্ধারণ করে তা দেওয়া শুরু হবে। ক্ষতিপূরণের টাকা সরাসরি চাষিদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে বলে জানা যাচ্ছে। কৃষি দপ্তরের পরামর্শদাতা প্রদীপ মজুমদার জানিয়েছেন, ক্ষতিপূরণের টাকা দ্রুত চাষিদের কাছে পৌঁছে দেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত কৃষি বীমা সংস্থাটিকে বলা হয়েছে। এই কাজ ইতিমধ্যে শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি, দক্ষিণবঙ্গে বিভিন্ন ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়ের ফলে আলু চাষিরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ফসল তুলতে পারেননি তারা মাঠ থেকে। অনেক ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে তাদেরকেই কিন্তু এই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আলু চাষিদের এই ক্ষতিপূরণের টাকা দেওয়া হচ্ছে। আপাতত 100 কোটি টাকা বিতরণ করা হচ্ছে ক্ষতিপূরণ হিসেবে। পরবর্তীকালে এটি 200 কোটি টাকায় পৌঁছবে বলে জানা যাচ্ছে। সারদা চিটফান্ড কোম্পানির সম্পত্তি বেচে আমানতকারীদের টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু করল সেবি। অবশেষে সারদা মামলায় সুখবর, টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হলো। উদ্যোগী কেন্দ্রীয় বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা সেবি বেআইনি অর্থলগ্নি সংস্থাটির সম্পত্তি বেচে পাওয়া অর্থই আমানতকারীদের হাতে তুলে দেওয়া হবে। ইতিমধ্যে সারদার 7টি সম্পত্তি বিক্রি করা হয়েছে। মিলেছে সম্ভাব্য দামের দ্বিগুণেরও বেশি অর্থ। কলকাতা হাইকোর্টকে সেবি জানিয়েছে, সারদার অন্যান্য সম্পত্তির তথ্য হাতে এলে সেগুলিও নিলাম করা হবে। সংগঠিত মোট অর্থের পরিমাণ উল্লেখযোগ্য জায়গায় এলে ক্ষতিগ্রস্তদের ফেরানো হবে বিনিয়োগের টাকা। পাশাপাশি রাজ্য সরকার জানিয়েছে, শ্যামল সেন কমিশনের একটি অ্যাকাউন্টে পড়ে থাকা অর্থ প্রতারিতদের ফেরত দেওয়ার উদ্যোগ নিতে পারে আদালত। সারদা রিয়েলিটি ইন্ডিয়া লিমিটেডের সম্পত্তি নিলাম করার উদ্যোগ আগেই নিয়েছিল সেবি। গত 5 এপ্রিল তার ফলাফল জানতে চায় হাইকোর্ট। জবাবে সেবি জানিয়েছে, 22 ফেব্রুয়ারি সারদার 7টি সম্পত্তি নিলাম হয়েছে। সেগুলোর দর ধরা হয়েছিল 59,38,794 টাকা, কিন্তু নিলামে মিলেছে 1,33,71,185 টাকা 70 পয়সা। তাই একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে রাখা হয়েছে। হলফনামায় আরও কিছু সম্পত্তির উল্লেখ করেছে সেবি, যা তারা নিলাম করতে চায়। সেই সম্পত্তি সংক্রান্ত তথ্য এখনও তাদের হাতে নেই। তা পেলেই নিলামের উদ্যোগ নেবে তারা। উল্লেখযোগ্য পরিমাণ অর্থ একত্র হলেই সেবির তরফ থেকে আমানতকারীদের ওই টাকা ফিরিয়ে দেওয়া হবে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই আপনারা অনেকেই জেনে গিয়েছেন, মার্কেটে এলআইসির শেয়ার আসছে। এলআইসির আইপিও মার্কেটে আসছে মে মাসের 4 তারিখ থেকে। তবে শেয়ার বিক্রি হলেও, এলআইসির শেয়ার বিক্রি হলেও পলিসি গ্রাহকদের আর্থিক নিরাপত্তা বজায় থাকবে দাবি করা হলো এলআইসির তরফ থেকে। এমনটাই জানালো এলআইসির এক কর্তা। তো এলআইসির যাদের বিমা রয়েছে, এলআইসির পলিসি রয়েছে, অবশ্যই তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। ভারতীয় জীবন বীমা নিগম বা এলআইসি মাত্র 3.5% শেয়ার বিক্রি করার উদ্যোগ নিচ্ছে। এতে কোনো পলিসি গ্রাহকের স্বার্থ বিঘ্নিত হবে না। সরকার তাদের যে আর্থিক নিরাপত্তা দেয় তা বজায় থাকবে বলে জানাচ্ছে এলআইসি। এলআইসি আইনের 37 নম্বর ধারা অনুযায়ী সেই নিরাপত্তা পাবেন গ্রাহকরা। শুক্রবার কলকাতায় এসে কথা জানালেন এলআইসির ম্যানেজিং ডিরেক্টরেট সিদ্ধার্থ মাহান্তি। তিনি বলেন, বিগত 2 বছরে কেন্দ্রীয় সরকার তাদের
ডিভিডেন্ড বাবদ প্রাপ্য 5,600 কোটি টাকা নেয়নি, তা তারা পলিসি গ্রাহকদের ফিরিয়ে দিয়েছে। 21,000 কোটি টাকা বাজার থেকে তোলার লক্ষ্যে আগামী 4 মে শেয়ার ছাড়বে এলআইসি। তারা জানিয়েছে 10 টাকা দামের শেয়ারগুলো প্রিমিয়াম সহ দাম ধার্য করা হয়েছে 902 টাকা থেকে 949 টাকা। মে মাসের 9 তারিখ থেকে সেই প্রক্রিয়া শেষ হবে। সূত্রের খবর, এরপর 17 মে থেকে স্টক মার্কেটে লেনদেন করা যাবে এলআইসির শেয়ার। যে শেয়ার বাজারে ছাড়া হচ্ছে তার 50% রাখা হচ্ছে কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল প্লেসমেন্ট হিসেবে প্রতিষ্ঠান ভিত্তিক বিনিয়োগকারী সংস্থাগুলোর জন্য। এর মধ্যে অ্যাঙ্কর ইনভেস্টররা বিনিয়োগ করতে পারবেন। দেশ বিদেশ মিলিয়ে 25টি এমন অ্যাঙ্কর সংস্থা লগ্নিতে আগ্রহী হয়েছে। প্রসঙ্গত, যেদিন বাজারে প্রথম শেয়ার ছাড়া হয় তার আগেই সেই শেয়ার কেনার সুযোগ পায় বড় লগ্নিকারী সংস্থা, তাদের অ্যাঙ্কর সংস্থা বলা হয়। 35% শেয়ার কিনতে পারবেন খুচরো লগ্নিকারীরা। 15% রাখা হয়েছে বড় অঙ্কের শেয়ার ক্রেতাদের জন্য। অন্তত 15টি শেয়ার কিনতে হবে খুচরো লগ্নিকারীদের, এরপর তারা 15টির গুণিতকে তা কিনতে পারবেন। অপরদিকে বেফাস মন্তব্য করে বিপাকে শুভেন্দু অধিকারী। অল্প দামে মদ বিক্রি, তাই এত ধর্ষণ রাজ্যে। বেফাস মন্তব্য এবার শুভেন্দুর। রাজ্যে অল্প দামে মদ বিক্রি করায় নাকি বাড়ছে ধর্ষণ, শ্লীলতাহানি এবং নারী নির্যাতন। এমন এই বেফাস মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। আর তার বেফাস মন্তব্যকে ঘিরেই শুরু হয়েছে রাজ্য জুড়ে ইতিমধ্যে বিতর্ক। শুক্রবার উত্তরবঙ্গের ময়নাগুড়ির নির্যাতিতার বাড়ি যান শুভেন্দু অধিকারী এবং বিজেপি পরিষদীয় দলের সদস্যরা। নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেন তারা। কথা বলার সময় খাট ভেঙে পড়েও যান শুভেন্দু অধিকারী। নির্যাতিতার বাড়ি থেকে বেরোনোর পর তিনি বলেন 28 টাকাতেও মিলছে মদ রাজ্যে। মদের জন্য এই সর্বনাশ হচ্ছে রাজ্যে, আর তা নিয়েই শুরু হয়েছে এবার বিতর্ক। প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম। মুখ ফেরাচ্ছে ক্রেতা, তাই 2 কেজির গ্যাস সিলিন্ডারের মাধ্যমে এবার ড্যামেজ কন্ট্রোলে মরিয়া চেষ্টা মোদী সরকারের। রাজ্যের বাজারে আসছে মুন্না নামে 2 কেজির গ্যাস সিলিন্ডার। মিলবে পাড়ার দোকানেও, বড় সুবিধা পাবেন আমজনতা। রান্নার গ্যাসের দাম বিগত কয়েক মাস ধরে 1000 টাকা ছুঁয়েছে। 2000 টাকা পেরিয়ে গিয়েছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। মূল্যবৃদ্ধির ধাক্কায় স্বাভাবিক নিয়মেই নিম্নমুখী বিক্রির হার। এই পরিস্থিতিতে ড্যামেজ কন্ট্রোলে মরিয়া নরেন্দ্র মোদী সরকার। বাজার ধরতে রাখতে এবার 2 কেজির সিলিন্ডারকে গুরুত্ব দিতে চাইছে তারা। ইন্ডিয়ান অয়েলের হাত ধরে বাজারে আসছে সেই ক্ষুদ্র সংস্করণ। নাম দেওয়া হয়েছে মুন্না। কয়েকটি ডিলারশিপ এজেন্সির কাছে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে এমন এলপিজি সিলিন্ডার খুব তাড়াতাড়ি চলে আসবে অধিকাংশ ডিলারের কাছে। চলছে খোলা বাজারে বিক্রির তোড়জোড়। কলকাতায় আপাতত 283 টাকায় মিলবে 2 কেজির এই মুন্না নামক ছোট গ্যাস সিলিন্ডার। 14.2 কেজির গৃহস্থের সিলিন্ডারের পাশাপাশি বাজার ধরতে ইতিমধ্যে বিকল্প রাস্তা নিয়েছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলো। বিক্রি করা হচ্ছে 5 কেজির গ্যাস সিলিন্ডার। এতে পকেটও চাপ পড়ে কম। যদিও তেল সংস্থার কর্তারা বলছেন খোলা বাজারে বাণিজ্যিক সিলিন্ডারের দামের অনুপাতেই 5 কেজি গ্যাসের দাম চুকাতে হয় গ্রাহককে। তবে স্বল্প পরিমাণ গ্যাসে যাদের কাজ চলে যায় তাদের কাছে যথেষ্টই জনপ্রিয় এই সিলিন্ডার। এবার মুন্না নামক 2 কেজির গ্যাস সিলিন্ডার বাজারে এলে সেটাও ভালো বিক্রি হবে বলে তারা আশাবাদী। কেরোসিন স্টোভ ব্যবহারকারী কিংবা সামান্য জ্বালানিতেই কাজ চালাতে পারেন এমন পরিবারে এই সিলিন্ডার বিশেষ কাজে আসবে। বাণিজ্যিক কাজেও তা ব্যবহার করা যাবে। তবে মুন্না নামক এই ছোট গ্যাস সিলিন্ডারে ভর্তুকি পাবেন না গ্রাহকরা। কয়েকটি রাজ্যে ইতিমধ্যে এই সিলিন্ডার বিক্রি শুরু করেছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলো। এবার আমাদের রাজ্যেও চালু হচ্ছে এই 2 কেজির গ্যাস সিলিন্ডার বিক্রি। কলকাতা তথা বাংলায় ইতিমধ্যে চালু শুরু হয়ে যাচ্ছে বলে জানাচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। জানা যাচ্ছে সিকিউরিটি ডিপোজিট বাবদ কোনো টাকা জমা করতে হচ্ছে না গ্রাহককে। প্রথমবার 600 টাকা এবং 18% জিএসটি দিয়ে গোটা সিলিন্ডারটি কেনা যাবে। এরপরেও গ্যাস ফুরিয়ে গেলে ডিলারের কাছে রিফিল করাতে পারবেন ক্রেতারা। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ জুড়ে অবশেষে জেলায় জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। কেমন থাকতে চলেছে আবহাওয়া, প্রথমেই চোখ রাখছি আমরা উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে। 30 এপ্রিল শনিবার আজকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। ইতিমধ্যেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে। উত্তরবঙ্গের বাকি 3 জেলার আবহাওয়া শুকনোই থাকার সম্ভাবনা আজকে। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 1 মে রবিবার উল্লিখিত এই জেলাগুলি অর্থাৎ জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহারে 1 মে রবিবারও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও 1 মে রবিবার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহেও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া দপ্তর।
এছাড়াও জানানো হয়েছে রবিবার নাগাদ উত্তরবঙ্গের সবকটি জেলাতে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এবার চোখ রাখছি আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে আজ 30 এপ্রিল শনিবার দক্ষিণবঙ্গের দুই একটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে, বাকি জেলাগুলোর আবহাওয়া শুকনোই থাকবে। দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা আজকে। পরবর্তী 24 ঘন্টা 1 মে রবিবার পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। আর 1 মে দক্ষিণবঙ্গের সর্বত্রই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাসের কথাও জানিয়েছে আবহাওয়া দপ্তর। তো বুঝতেই পারছেন রবিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কিন্তু রবিবার থেকে বৃষ্টিপাত শুরু হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। শুধু তাই নয়, শুক্রবার থেকেই কিন্তু দক্ষিণবঙ্গের বীরভূম জেলাতে দুই একটি জায়গায় প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। শুক্রবার দুপুরের দিকে বীরভূমের দুবরাজপুরে প্রবল ঝড় এবং সিউড়িতে স্বস্তির বৃষ্টি হয়েছে, যার জেরে বীরভূমের দুই এক জায়গায় মানুষ সাময়িক স্বস্তিতে রয়েছে। এছাড়াও বাঁকুড়া, বর্ধমানে বৃষ্টি হয়েছে শুক্রবার। উত্তর 24 পরগনায় কিছু জায়গাতেও হালকা বৃষ্টিপাত হয়েছে।